আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, 21 রাতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছিল, আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে প্রচণ্ড একটা বিভাজনের রেখা, এবং সেই প্রভাব বা সেই ছায়া এসে পড়েছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে উপরে। আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধ, ছাত্র দল সহ বিভিন্ন ছাত্র সংগঠনের। কেন এই মতবিরোধ, কি কারণে এক জায়গায় সবাই পৌঁছাতে পারছে না, সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের বিষয় ছাত্র নেতাদের মতবিরোধ কোথায়। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এবং একই সঙ্গে রয়েছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আমি নাসিরকে দিয়ে শুরু করতে চাই। নাসির, আমরা যে কথাগুলো বলার চেষ্টা করেছিলাম, মতবিরোধ বিষয়টা তো ঠিক নাকি কোনো ভুল আছে? ছাত্র সংগঠনগুলোর মধ্যে কিছু বিষয়ে মতভেদ রয়েছে, কিন্তু বিরোধ নেই, আমরা সেটি মনে করছি। আচ্ছা, মতভেদগুলো কোথায় কোথায়? কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছে বা জাতীয় নাগরিক কমিটি যারা নেতৃত্বে এই মুহূর্তে রয়েছেন, তাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে একমত হতে পারছেন না? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং গতকাল আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। আপনার মাধ্যমে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ সময় ছাত্র দলের উপর তাদের আস্থা রাখার জন্য। আপনি যেটি বলেছেন সেটি আমরা মনে করছি যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। আপনি দেখেছেন অনেকগুলো পলিসি মেকিং হয়েছে। শুধু এটি ঢাকা কেন্দ্রিক নয়, বরং ঢাকার বাহিরে বিভিন্ন জেলাতে, বিশেষ করে জেলা প্রশাসক কেন্দ্রিক অনেকগুলো সংস্কার কমিশন হয়েছিল। কিন্তু এটি খুবই উদ্বেগ এবং খুবই দুঃখের সাথে আমরা যেটি বলছি সেটি হচ্ছে শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম থেকে, শুধু যেটি আমরা স্পেসিফিক যদি বলি সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে শুধুমাত্র ছাত্র প্রতিনিধি নাম করে শুধু সেখান থেকে তারা প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে। এটি আমরা মনে করছি এটি হচ্ছে জুলাই এবং আগস্টে যে বৈষম্যহীন সমাজ বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করেছিলাম, এখানে একটি নতুন করে একটি বৈষম্য তৈরি হয়েছে। এবং আপনি দেখেছেন যে আরেকটি জায়গায় যেটি হচ্ছে এই জুলাই এবং আগস্টে প্রায় 2000-এরও অধিক ছাত্র জনতা শহীদ হয়েছে, কিন্তু পুরো ছাত্র জনতাকে আইকনিকভাবে আমরা 3 জনকে আসলে স্লোগান দিচ্ছি যে শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ সাহিদ, শেষ হয়নি যুদ্ধ, আমরা প্রায় স্লোগান দিচ্ছি। কিন্তু ইতিমধ্যে যে কারিকুলাম প্রকাশ হয়েছে পাঠ্য বইয়ে, সেখানে আপনি দেখেছেন শহীদ মুগ্ধ নাম অন্তর্ভুক্ত হয়েছে, শহীদ সাহিদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এটি খুবই স্বস্তির বিষয়। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের নেতা ছিলেন শহীদ ওয়াসিম, আমাদের চট্টগ্রাম কলেজের আহ্বায়ক কমিটির সদস্য। শুধু আহ্বায়ক কমিটির সদস্য হওয়ার কারণে তার নামটি পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়নি। এবং এর বাইরে আপনি দেখেছেন যে গত কয়েকদিন আগে মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক হয়েছিল, সেটিও প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফ্রেশ নোট করা হয়েছে যে ছাত্র প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, সেটিও শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে 3 জন প্রতিনিধি দেখা করে সেটি পুরো বাংলাদেশের ছাত্র প্রতিনিধি হিসাবে দেখানো হয়েছে। এর বাইরে আমরা দেখেছি যে তারা এই 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা যে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করছে, সেখানে জুলাই এবং আগস্টের যারা অংশীদার ছিল বা যারা স্টেক হোল্ডার ছিল তাদের সাথে কোনো আলাপ আলোচনা ছাড়াই তারা নিজেরাই সরকারের স্টেক হোল্ডার হিসাবে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে। যাবতীয় বিষয় নিয়ে তারা, আমরা মনে করছি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নয়, বরং এই জুলাই এবং আগস্টে যে সকল ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছে তাদের সবার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ধরনের মতভেদ তৈরি হয়েছে। এবং মতভেদের জায়গাতে যে বিরোধ তৈরি হয়েছে, সেই বিরোধের অংশীদার বা সেই বিরোধের জায়গাটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এসেছে। আমি মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই বিষয়ে আসলে কোনো দায় নেই, বা আমাদের অবস্থান আমরা সুস্পষ্ট করেছি গণমাধ্যমে। আমি একটু আরিফ আপনাকে জানতে চাচ্ছি যে আরও অনেক বিষয়ে মতভেদ বলি, মতবিরোধ বলি কিংবা দ্বন্দ্ব বলি, যাই হোক না কেন, আমরা দেখছি এটি বাস্তবতা। এবং কয়েকটি বিষয় নাসির উল্লেখ করেছেন। জাতীয় নাগরিক কমিটির আপনি একটা বড় দায়িত্বশীল পদে রয়েছেন, আপনার অন্য পরিচয় রয়েছে, সেটি আমরা এটা আপনার প্রফেশনাল জায়গা থেকে, যাই হোক। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমি জানি যে একে অপরের পরিপূরক, আমরা সবাই জানি। সেই জায়গা থেকে আপনার জবাবদিহিতা নয়, আপনার
প্রতিক্রিয়া কিংবা উত্তর যেটি নাসির বলছিলেন? আচ্ছা, নাসির ভাই যে বিষয়টি বলছেন, আমি যেটি বলবো যে প্রথমেই নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে শুভেচ্ছা। একই সাথে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সকল শহীদদেরকে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাতের জন্য। প্রথমে যেটি বলবো যে 5ই আগস্টের যখন আন্দোলনটা চলতো এবং আন্দোলনের সিদ্ধান্তগুলো গ্রহণ করা হতো এবং হচ্ছে করা হতো, মানে সামগ্রিক আন্দোলনগুলো যখন নেতৃত্ব দেওয়া হতো, তখন কি আসলে এই ধরনের প্রশ্ন করা হতো কিনা যে এই জায়গার থেকে ছাত্র দলের নেতৃত্ব আছে কিনা, ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ব আছে কিনা, এবং হচ্ছে অন্যান্য যে সংগঠনগুলো যেগুলো আছে। এবং আপনারা এটুকু জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম যে সমন্বয় কমিটি হয়েছে, সেখানে কিন্তু মোটামুটি বিদ্যমান রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর একেবারে সম্মুখ সারির না হলেও বিভিন্ন লেয়ারের নেতৃত্বদের কিন্তু অ্যাডজাস্ট করা হয়েছে এবং আন্দোলনটা কিন্তু একটা সমন্বিতভাবে হয়েছে। তো সেই জায়গার থেকে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এটা আন্দোলন 5ই আগস্ট পর্যন্ত কিন্তু সবাই তাকেই কিন্তু সামনে দিয়ে সব দলগুলো কিন্তু, মানে এটাকে বলা চলে সবাইকে অ্যাডজাস্ট করে মূলত তার জায়গাটিতে করতে। কিন্তু আন্দোলনের পরবর্তীতে এজ এ ছাত্র দল আলাদা হয়ে, মানে তাকে আলাদা আইডেন্টিফাই করে হচ্ছে যখন কোশ্চেন তোলে, তখন এটা আপনার হচ্ছে একটা আলাদা জায়গা বা প্রশ্ন তৈরি হয়। আপনি সেখানে দেখবেন যে নাহিদ ইসলাম ছিলেন, তারপরে সার্জিস ছিলেন, তারপরে হাসনাত ছিলেন। তো সার্জিস কিন্তু অন্য একটা সংগঠন থেকে কিন্তু তার জায়গা থেকে কাজ করছেন, সে জায়গা থেকে আসেন। এরকম কিন্তু আপনি যদি আরও নেতৃত্ব খুঁজেন, তাদের সরাসরি কমিটিতে ছিল না, বাট আদর্শিক জায়গা থেকে যারা ছিল, এরকম ধরেন হয়তো তাদের সবার সাথে মতামত ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু এটা কিন্তু একটা সামগ্রিক প্ল্যাটফর্ম। এবং আমাদেরও যে রাজনৈতিক, মানে যে আমাদের যে জাতীয় নাগরিক কমিটি করা হয়েছে, সেখানেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অলমোস্ট সবগুলো বলা চলে, অনেক ছাত্র সংগঠনের সাবেক যারা দায়িত্বে ছিলেন, তাদের কিন্তু একটা সম্মিলন ঘটছে। ফলে তাকে বৈষম্যবিরোধীকে এখন আলাদাভাবে একটি শুধুমাত্র সংগঠন হিসাবে ট্রিট করা, মানে অন্য অন্য ছাত্র সংগঠনের মতন করে, বা হচ্ছে ধরেন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হিসেবে ট্রিট করাটা, এই জায়গা থেকে আমার মনে হয় যে দৃষ্টিভঙ্গিটা আসলে ঠিক নয়। দৃষ্টিভঙ্গি তখনই আসে যখন নাসির যে কথাগুলো বলছিল, মানে তার প্রথম পর্বে যে 2-3টা পয়েন্ট উল্লেখ করেছে, যে সব জায়গায় এই সামনের কাতারে যারা ছিল ছাত্র সমন্বয়কদের মধ্যে, তাদেরকে প্রিভিলেজ দেওয়া হচ্ছে, প্রায়োরিটি দেওয়া হচ্ছে। কিন্তু একই সঙ্গে তো ছাত্র দল, ছাত্র ইউনিয়ন বা অন্যান্য আরও অনেক সংগঠন আছে, ছাত্র শিবিরের কথা আমরা বলতে পারি, তারাও এক ধরনের প্রিভিলেজ পাচ্ছে, এরকম একটু আছে আমাদের মধ্যে। এরকম অনেকেই জানেন যে শিবিরের থেকেও অনেককে এরকম প্রিভিলেজ দেওয়া হচ্ছে। কিন্তু আর যেসব সংগঠন, তারা কেন যেন কর্নার হয়ে পড়েছে। না, এখানে বিষয়টি যে কর্নার হয়ে গেছে বিষয়টি এরকম নয় আসলে। কারণ হচ্ছে আপনার যেহেতু আপনার আন্দোলনের একটা প্রেক্ষাপটে তাকে আপনি নেতৃত্বের জায়গা থেকে, মানে আপনার যে নেতৃত্বের জায়গাটা, সেটা আপনি তাকে সামনে পাঠিয়ে দিয়েছেন। এখন যখন আন্দোলনের কার্যক্রমটা শেষ হয়েছে, তখন যদি আপনি তাকে বলেন যে না, এখন আর সে আমার প্রতিনিধি না, বা এখন সে মানেই হচ্ছে শুধুমাত্র সে, বাট আগে ছিল কি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন নেতৃত্ব দিচ্ছ, সেখানে ধরেন ছাত্রদল অংশগ্রহণ করতো আন্দোলনে, এজ এ ছাত্র অধিকার পরিষদ অংশগ্রহণ করতো, তখন আপনি কি তাকে আপনার নেতৃত্বের জায়গা থেকে, ফলে সরকার এখন যখন ওই নেতৃত্বকেই যখন ডাকছে, তখন কি হচ্ছে যে আপনি আবার নিজেকে আলাদা করে ফেলতেছেন। আমি বলতে চাচ্ছি যে ধরেন সরকার পক্ষ থেকে বলছে যে আমরা ছাত্র প্রতিনিধিদের সাথে বসছি, সেখানে বৈষম্য বিরোধীর যারা মূল নেতৃত্বে ছিল তাদেরকেই ডেকেছে। তো তাদের ডাকার এখানে লিগ্যাসিটা হচ্ছে যে আপনি আগস্টের পূর্বে, শুধু আগস্টের পূর্বে না, গত 1.5 মাস ধরে আপনি আপনার যে লিগ্যাসি তাকে আপনি দিয়ে দিয়েছেন সামনে। যেমন তারা এখন সে একটি সংগঠনের এখন সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় আছে। এখন তার যদি কোনো পরবর্তী একটা প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার ফলে তার অন্য কেউ যদি ধরেন এখান থেকে বলে যে না, এখন আমাদের অন্য ইউনিভার্সিটির পার্টিসিপেট বা এই জায়গাটি থেকে, তো ফলে যেটা হচ্ছে যে অভ্যুত্থানের আগে তাকে একটা সামগ্রিক সার্বজনীন প্ল্যাটফর্ম হিসাবে
মানে এটা তো সে আলাদা কোনো একটা রাজনৈতিক দল বা সংগঠন, মানে শুধু একটা দল, এখানে সবাই কনসাসের তাকে হচ্ছে নেতৃত্বের জায়গা থেকে সামনে দেওয়া হয়েছে, মানে আপনার প্রতিনিধি করে আপনি হচ্ছে তাকে প্যাটার্নি দিয়েছেন। এখন অভ্যুত্থান হয়ে গেছে, এখন আশঙ্কা কেটে গেছে, কিংবা হচ্ছে ধরেন রিস্ক কমে গেছে, এখন আপনি হচ্ছে তাকে ওনারশিপটা আপনি হচ্ছে বা এক ধরনের এই জায়গাটাতে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার সহযোদ্ধা আলোচক মনে হয় আমাকে বুঝতে পারেননি। আমরা তাহলে একটু পিছনে ফিরে যেতে হবে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, এটি একটি আন্দোলনমুখী প্ল্যাটফর্ম ছিল। আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছিলাম তখন তো আমাদের সাথে কথাবার্তা হয়নি যে আন্দোলন শেষ হওয়ার পরে আন্দোলন তো ব্যর্থ হতে পারত, এখন তো সফল হয়েছে, যে এই আন্দোলনমুখী প্ল্যাটফর্মটি পরে রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে, এরকম তো কোনো কথা ছিল না আমাদের মধ্যে। যখন 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল হয়েছে, তার পরবর্তী সময়ে এখানে আপনি যেটি বললেন তাদেরকে কোনো ম্যান্ডেট দেওয়া হয়নি বা অন্য কোনো ছাত্র সংগঠন থেকে যে পুরো ছাত্র সংগঠনকে আপনি প্রতিনিধিত্ব করবেন, পুরো ছাত্র সমাজকে প্রতিনিধিত্ব করবেন, এরকম কোনো ধরনের ম্যান্ডেট দেওয়া হয়নি। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, এটি একটি আন্দোলনমুখী প্ল্যাটফর্ম ছিল। কিন্তু পরবর্তীতে এই যে রাজনীতিমুখী একটি বা ছাত্র রাজনীতিমুখী যে প্ল্যাটফর্ম হলো, সেটির বিষয়তে আমরা অবগত নই বা আমাদের সাথে তো কোনো রকম আলাপ আলোচনা করা হয়নি। এবং প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হলো, সেই বিষয়ে আমরা কোনোভাবে, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নয়, বরং বাংলাদেশে গত 15.5 বছর ধরে যে সকল ছাত্র সংগঠন প্রকাশ্যে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, মানে শিবির ব্যতীত, শিবির তো আর প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করেনি, তারা কেউ এই যে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক, সেই বিষয়ে তারা কেউ অবগত নয়। সেটি আমরা গণমাধ্যমে বা আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং ভাই যেটি বলল সেটি হচ্ছে তাদেরকে তো আমাদের যে আইনগত বা বৈধতা দেওয়ার বিষয় এখানে কোনো প্রাসঙ্গিক বিষয় নয়, কারণ এটি ছিল আন্দোলনমুখী একটি প্ল্যাটফর্ম। আমরা আন্দোলনে একসাথে কাজ করেছি, আমাদের আলাপ আলোচনার ভিত্তিতে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গিয়েছে, আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি। সেটি তো 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সফল হওয়ার পরে সেই আন্দোলনমুখী প্ল্যাটফর্ম অনেকটাই অকার্যকর। সুতরাং আপনারা যে পরবর্তী সময়ে একটি ছাত্র সংগঠন করেছেন, রাজনৈতিক রূপ দিয়েছেন, সেই বিষয়টা আমরা অফিসিয়ালি কোনো কিছু জানি না। আমি যদি পাল্টা প্রশ্ন করি, মানে অভিযোগটা এরকম হতেই পারে যে তারা বোধহয় আন্দোলনের সব কৃতিত্ব ছিনিয়ে নিয়েছে, কিন্তু নিল কেন? আমি যদি পাল্টা প্রশ্ন করি যে এই নেতৃত্ব বা এই কৃতিত্ব ভাগিদার আপনারাও তো এক জায়গায় ডাকতে পারতেন, ছাত্র সমন্বয় যারা ছিল বা ছাত্রদল তো সেই নেতৃস্থানীয় ভূমিকাটা গণঅভ্যুত্থানের পরবর্তী সময় করতে পারতো, কেন তারা সেই সুযোগটি নিতে পারলো? আমি সেই জায়গাটা জানতে চাচ্ছি যে কেন তারা এই সুযোগটি লুফে নিল। দেখুন, আমরা যেটা মনে করছি 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে বাংলাদেশের যে সকল ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণ করেছে, সেই সকল ছাত্র সংগঠনগুলো তারা কোনোভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে এখানে কোনো রাজনৈতিক রং দিতে চাই আমরা। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই গণ অভ্যুত্থানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 100-এরও অধিক নেতাকর্মীরা যারা শহীদ হয়েছেন, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের না, আমাদের যুব দল, স্বেচ্ছাসেবক দল, মূল দল, কতজন শহীদ হয়েছেন আপনারা জানেন, প্রায় 500-র কাছাকাছি। সুতরাং আমরা কোনো রাজনৈতিক রং দিতে চাইনি, অথবা এই আন্দোলন থেকে আমাদের দল অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো ক্যাডেট নিতে চাই না। বরং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি একটি বিশেষ নির্দিষ্ট গোষ্ঠীকে ক্যাডেট দেওয়া হচ্ছে, অথবা বিশেষ নির্দিষ্ট গোষ্ঠী নিজেরাই নিজেদের ক্যাডেট নিচ্ছে। এই আন্দোলন তো একা কেউ করে নাই, বা এটি কি গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, বা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্ব তো মেনে আমরা আন্দোলনটা করেছি, সেটা তো আমরা স্বীকার করছি। সুতরাং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে রকম আমাদের বিভাজন তৈরি হয়েছে, সেই বিভাজনের দায় দায়িত্ব এখন যারা সরকারি স্টেক হোল্ডার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নাগরিক কমিটির নেতৃবৃন্দ, তাদেরকে দিতে হবে। কারণ তারা আন্দোলন পরবর্তী সময়ে এই পুরো আন্দোলনকে, এই প্ল্যাটফর্মকে তারা একটি এককেন্দ্রিক করে ফেলেছে, তারা সরকারের অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের অনেক বেশি ক্যাডেট নেওয়ার বিষয় ছিল না, সেজন্য আমরা ক্যাডেট নেইনি। ছাত্র দলে কতজন নিহত হয়েছেন এই আন্দোলনে? আমাদের তো এখনো হসপিটালে 32 জন গতকাল পর্যন্ত যারা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে প্রায় 100-এরও অধিক, প্রায় 32 থেকে 43-44 এরকম, সব মিলিয়ে 468 গতকাল পর্যন্ত আমরা যেটি হিসাব করেছি। এখনো পর্যন্ত আমাদের গতকাল আমাদের ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা মার্জিন করেছি যে কারা কারা হসপিটালে ভর্তি, সেখানেও প্রায় 72 জন এখনো পর্যন্ত হসপিটালে ভর্তি রয়েছে, এবং অনেকের এখনো মৃত্যুসজ্জার যে সংখ্যা সেই জায়গাটা রয়েছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই আন্দোলনের
সবথেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন। শুধু এটি ছাত্র দল হিসাবে নয়, আমরা দল হিসাবে, মূল দল হিসাবে আপনি অন্য কোনো দলের এরকম কৃতিত্ব তো আমরা নেই নাই, একই সাথে এত বড় ক্ষতিগ্রস্ত সংগঠন হিসাবে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল বা মূল দল কোনো ছাত্র সংগঠন বা কোনো মূল দলও দেখাতে পারবে না। আমরা সেটাই বলছি। আরিফের কিছু বলার রয়েছে। আরিফ। আচ্ছা, নাসির ভাই প্রথমে যেটি বললেন এখানে দুইটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে রাজনৈতিক ছাত্র সংগঠন হিসাবে আত্মপ্রকাশের এরকম একটা উনি মন্তব্য করছেন। একটি বলছেন যে আন্দোলনকে রাজনৈতিক এখন এই মুহূর্তে রং দেওয়া। আমি বলবো যে এই যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার এবং সবচেয়ে বড় ক্রেডিটের দাবি হচ্ছে শহীদেরা। কিন্তু এই শহীদদেরকে সংগঠন হিসেবে অবশ্যই, কিন্তু তিনি বলেছেন যে রাজনৈতিক রং, এই শহীদরা কি নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক দল কিংবা কোনো হিসাবে অংশগ্রহণ করছে? তারা জাতির মুক্তির জন্য করেছে। তাহলে রাজনৈতিক রং প্রথম এটা কিভাবে আসলো? যখনই বিএনপির মহাসচিব তারা যখন সংবাদ সম্মেলন বলেন যে আমাদের এখানে প্রথমে বললেন 217 জন শহীদ হয়েছেন, তার মানে আপনি প্রথম যে তালিকা আসছিল 800-র মতন, সেখানে আপনি 200 জনের মধ্যে 800 জনের মধ্যে থেকে 200 জনকে আলাদা আপনার দলে ট্যাগিং করে তাদেরকে রাজনৈতিক আপনি পরিচয় দিয়ে দিয়েছেন। অর্থাৎ বাকি যে 600 জন যে রিক্সা শ্রমিক মারা গেছে পরিচয় ছাড়া, এখনো অনেক শহীদ আছে। 19 তারিখ রাত 9টায় আমার স্পষ্ট মনে আছে, মানে আমি এখন এই ঘটনা যদি স্মৃতিচারণ করি আমার ট্রমাটাইজ লাগে, যে আমি মিরপুর 11 ইসলাম ব্যাংক হসপিটালে রাত 9:25 গেলাম, একজন শহীদের লাশ আসছে, তার এখান দিয়ে ঢুকে মানে বের হয়ে গেছে, তার কোনো মানে তার যে নিয়ে আসছে সে তাকে চিনে না, বয়স 16-17 এরকম হবে, আসুন শিশু। তার পরিচয় মানে কি হবে? মানে সে কি রাজনৈতিক দল বা হচ্ছে ধরেন কোনো পরিচয় সংগঠন নাই দেখে তাকে কি কেউ স্মরণ করবে না? তো আমার কথা হচ্ছে যে এই যে ধরেন শহীদদেরকে প্রথমে আলাদা করে আপনি সকল শহীদকে ওন করেন। 2000 যে শহীদ হয়েছে, 2000 শহীদই অভ্যুত্থানের শহীদ। আমি একটু শেষ করতে চাই। দ্বিতীয়ত বিষয় হচ্ছে ফলে যেটি হচ্ছে কি, এরপরে আমরা দেখছি ধারাবাহিকভাবে অন্যান্য দলগুলো তাদের শহীদ সংখ্যা, তাদের আহত সংখ্যা, এই যে ধারাবাহিকতাগুলো, এইগুলো হচ্ছে আপনাদের রাজনৈতিক দল হিসাবে প্রথম যে বিভাজন কিংবা হচ্ছে আপনি যদি বলেন মতভেদটা কিন্তু এই জায়গার থেকে কিন্তু শুরু হয়েছে। আমরা মনে করি যত শহীদ এই অভ্যুত্থানে হয়েছেন তারা বাংলাদেশের জন্য হয়েছেন, বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকারের জন্য তারা শহীদ হয়েছেন। আপনি যদি তাদেরকে আলাদা দল হিসাবে, আপনার দলের শুধু কর্মী ছিল বলে আপনি যদি তাকে আলাদা একটা মর্যাদা বেশি দেন, আরেকজনকে আপনি মর্যাদা না দিতে পারেন, তাহলে তখন কিন্তু আপনার জায়গা হানি কি করেছে, মর্যাদা হানি করেনি, বাট আপনি যখন হচ্ছে তাকে স্মরণের জায়গা থেকে, তার কন্ট্রিবিউশনের জায়গা থেকে শুধুমাত্র আপনার দলের 200 জনের কথাই শুধু আপনি বারবার স্মরণ করবেন, তখন এই প্রশ্নটি কিন্তু আসে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধুমাত্র আন্দোলন কেন্দ্রিক সংগঠন বা কমিটি ছিল না। তাদের আপনি জানেন যে 18 সালে একটি আন্দোলন হয়েছে, কোটা সংস্কার আন্দোলন। সে আন্দোলনে স্পষ্ট লেখা ছিল যে কোটা সংস্কার আন্দোলন, আর এইটি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অর্থাৎ এই কোটা সংস্কার আন্দোলন সফল হলেও বাংলাদেশের অন্যান্য সকল সেক্টরে যে বৈষম্য আছে সেটা দূর করার জন্য কিন্তু তারা ধারাবাহিকভাবে, অর্থাৎ দীর্ঘমেয়াদী একটা আন্দোলন সংগঠন হিসাবে কিন্তু তাদের সেই নামটির মধ্যেই কিন্তু তারা কিন্তু তাদের আত্মপ্রকাশে বলছে। এখন সে বলছে যে রাজনৈতিক ছাত্র সংগঠন। আমি প্রশ্ন করবো, এটা আপনি কি হিসাবে রাজনৈতিক ছাত্র সংগঠন হিসাবে আপনি দেখতে পাচ্ছেন? তারা তো স্পষ্ট বলেছে না। এখন তাহলে কোন স্তরে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন? তাহলে কি এখন আন্দোলনমুখী প্ল্যাটফর্ম আছে? তাহলে কোন স্তরে আছে? হ্যাঁ, অবশ্যই তারা এখন আন্দোলনমুখী প্ল্যাটফর্ম আছে। তাদের সেই জায়গা থেকে তারা এখনো তারা আন্দোলন করছে। কি আন্দোলন করছে? শহীদদের পুনর্বাসনের জন্য তারা আন্দোলন করতেছে। তারা শহীদদের এই যে যাদের হচ্ছে আপনার এখন পর্যন্ত আহতদের চিকিৎসা না সেটা দাবি তুলছে। তারা এই গণহত্যায় যারা সরাসরি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দল হিসাবে জড়িত ছিল তাদের বিচারের দাবি তারা তুলতেছে। কিন্তু আমরা এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলগুলাকে এখন পর্যন্ত বড় কোনো আপনার সমাবেশ কিংবা হচ্ছে যে দেখতে নেই কর্মসূচি যে আওয়ামী লীগের বিচারের জন্য, আওয়ামী লীগ যে গত 15 বছরে গণহত্যার সাথে জড়িত ছিল সেই গণহত্যার জন্য কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সভা সমাবেশ দেখিনি। কিন্তু আমরা অন্য বিভিন্ন জায়গার থেকে তাদের যে রাজনৈতিক যে লক্ষ্য বা যে জায়গার থেকে তাদের বিষয়গুলো হচ্ছে স্পষ্ট, সেই জায়গা থেকে কিন্তু সমাবেশ হয়েছে। কিন্তু গণহত্যার বিচার এবং শহীদ ও আহতদের পুনর্বাসনের জন্য সেগুলো বলছে নরম সুরে বলছে, কিন্তু স্ট্রং এর জায়গা থেকে কিন্তু হচ্ছে সেই জায়গাগুলো থেকে আমরা কিন্তু আমরা একটু বলতে চাই, সেটি হচ্ছে
আলাদা করে কোনো রাজনৈতিক মানে আমাদের দলের নেতাকর্মীদেরকে আলাদা করে কোনো দেখা হচ্ছে না, কিন্তু আমি যখন আন্দোলনে আমার সহকর্মী যখন শহীদ হয়েছেন তার কথা তো আমি বলবোই, কিন্তু একই সাথে যে বাকিদের কথা আমি বলছি না সেটি কিন্তু নয়। আমাদের দলের পক্ষ থেকে আপনি জানেন যে আমাদের বিএনপির একটি সহায়তা ছেলে আছে, আমরা বিএনপি পরিবার, সেখান থেকে এ পর্যন্ত 800 শহীদকে সহযোগিতা করা হয়েছিল, আমি যদ্দূর জানি 1 লক্ষ টাকা করে। তো আমাদের তো 800 শহীদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে হয়নি, এখনো পর্যন্ত এগুলো তালিকা করা হচ্ছে। এবং আমাদের দল যদি জনগণের ভোটের মাধ্যমে জনগণের রাষ্ট্র ক্ষমতায় আসে তাদেরকে কিভাবে আরও বেশি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়া যায় সে বিষয়ে আলাপ আলোচনা চলছে, পলিসি মেকিং হচ্ছে। এখন 800কে যে আমরা আমার বিএনপি পরিবার থেকে সহযোগিতা করলাম সেটা তো সবাই কিন্তু বিএনপির না। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা শহীদ হয়েছেন তাদের কথা তো আমি বলবোই, এজন্যই বলবো কারণ তারা আমার সহযোদ্ধা, কিন্তু এর অর্থ এই নয় যে আমি বাকিদের কথা বলছি না, এটা একটা বিষয়। আর একটা বিষয় যেটি উনি বললেন সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম এখন আর কোনোভাবে আন্দোলনমুখী প্ল্যাটফর্ম নয়। এটি অবশ্যই এটি তো ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে, অবশ্যই তারা রাজনৈতিক ছাত্র সংগঠন এখন এই পর্যায়ে, তারা বলুক অথবা না বলুক, তারা মুখে যেটি বলে সেটি ছাত্র সংগঠন, রাজনৈতিক মুরব্বী সংগঠন, তারা তো একটা এখন তারা নাগরিক কমিটি রয়েছে, নাগরিক কমিটি তারা তো নিজেরা স্বীকার করেন না, আমার কথা হচ্ছে স্বীকার করতে হবে। নাগরিক কমিটি তাদের মূল দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ছাত্র সংগঠন, তাইলে এখন তাদের স্টেজটা কি, তাদের স্তরটা কি? অবশ্যই তারা একটি রাজনৈতিক ছাত্র সংগঠন, এটি তাদের স্বীকার করতে হবে। পুরোপুরি রাজনৈতিক সংগঠন যদি বলি, মানে যেটা আত্মপ্রকাশ করতে আছে সেটা তো তাদের নেতৃত্বে বা তাদের প্রেসক্রিপশনে বা তাদের নার্সিং যেভাবে বলে এটা তো আর মিথ্যা নয়, তাই না? যে একটা আপনাদের একটু কোশ্চেন বলি, সেটা হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা, আমি যদি এখন প্রশ্ন করি যে বিএনপি কি এখন এই মুহূর্তে ক্ষমতায় নেই? না, কিভাবে ক্ষমতা আছে বিএনপি? দ্বিতীয়ত বিষয় হচ্ছে বিএনপি কেন এই যে সরকারটা হলো সেই সরকারে কেন অংশগ্রহণ করলো না? নাসির ভাইয়ের সাথে ডাকা হয়েছিল বিএনপিকে? অবশ্যই ডাকা হয়েছিল, এবং শুধু ঢাকা হয়নি, নাসির ভাই নিজেও হয়তো আপনি একটি মিটিং বা আমাদের একটা যে 5ই আগস্ট পরবর্তীতে এটা তো তাহলে আনটোল্ড স্টোরি, আমাদের একটু ভালো করে শোনা দরকার। এখানে অবশ্যই যে আমার কথা হচ্ছে যে আপনি যখন এই সরকারটি হবে প্রথমে কিন্তু অবশ্যই যে আন্দোলনকারী প্ল্যাটফর্ম তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ, সিভিল সোসাইটি এবং আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের মিলেই একটি জাতীয় সরকার, অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার হোক। সেই জায়গা থেকে কিন্তু বিএনপি কিন্তু তার বলছে যে তারা এই জাতীয় সরকার অংশগ্রহণ করবে না। তাহলে আমার কথা হচ্ছে আপনি কেন অংশগ্রহণ করলেন না? আমি বিএনপি কি তাহলে কি ক্ষমতা, সেটা আমি জানতে চাইবো, মানে ক্ষমতার জন্য কি প্রস্তুত নয়? আমি একটু ক্লিয়ার হইনি। এটা হয়তো কোথাও কোথাও গুঞ্জন আকারে আছে, কিন্তু যেমন ফরমালি বলছেন, আমি একটু জানতে চাই আমার ইন্টারেস্টিং এর জায়গা থেকে। সেটা হচ্ছে যে যখন এই আহ্বানটি জানানো হয়েছিল সব দলের সমন্বয়ে বা সব দলের প্রতি সমন্বয়ে একটা জাতীয় সরকার, আসলে কাদের কাদের প্রতি প্রস্তাব দেওয়া হয়েছিল এবং কারা প্রস্তাব দিয়েছিল? এটি হচ্ছে আপনার যেহেতু 5ই আগস্টের দুপুর 12টার পরেই যখন ফ্যাসিস্ট খুনি হাসিনা যখন এখান থেকে পলায়ন করেছিলেন, তখন প্রথমে বঙ্গভবনে আর্মির পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে ডাকা হয়েছিল। সেখানে যদিও ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে ডাকা হয়নি। পরবর্তীতে যখন আন্দোলনটি আরো পরে যখন হচ্ছে দুপুর 2টার দিকে শাহবাগে কিন্তু আপনার আন্দোলনে তখন বেশ কিছু সমন্বয়ক, বিশেষ করে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বকর মজুমদার, তারিকুল ইসলাম, মানে এরকম প্রায় সবার নাম হয়তো আমি বলতে প্রায় অনেকজনই শাহবাগে কিন্তু ছিলেন। এবং তারপর সেখান থেকে জাতীয় সংসদ ভবনে সেই জায়গা থেকে প্রথম তারা যেটি মাঠে আপনার যে ঘোষণা দিয়েছিল যে আন্দোলনের সকল শহীদকে জাতীয় বীর বলা, এবং একই সাথে গত 15 বছরে এই গণতান্ত্রিক লড়াইয়ের জন্য যারা আন্দোলনে জীবন দিয়েছে তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণের জায়গা থেকে। এরপর পরবর্তীতে তাহলে পরবর্তী স্টেপটা আসলে কি হবে, সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে আপনার রাজনৈতিক দল হিসেবে, যেহেতু বিএনপি এখন প্রধান রাজনৈতিক দল হিসেবে তারা তাদের সাংগঠনিক কাঠামোর মাধ্যমে প্রকাশ করছে, তাদের কাছে প্রস্তাব ছিল যে আমরা ছাত্র নেতৃবৃন্দ অবশ্যই বলছিল প্রস্তাবে যে সরাসরি তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রস্তাব করা হয়েছিল যে অবশ্যই আমরা একটি জাতীয় অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই। যেহেতু আন্দোলন 5 তারিখ বিকেল কি সন্ধ্যার দিকে অবশ্যই প্রথম প্রস্তাব তাকে, এই প্রস্তাবে কিন্তু তাকে দেওয়া হয়েছিল। কারণ আমাদের আসলে এটা আমাদের জন্য একটি মাঝে মাঝে আসলে খুব বিব্রতকর পরিস্থিতি হয়, সেটি হচ্ছে যে যখন এজ এ দল হিসাবে বিএনপির সাথে যখন আমরা আলোচনা করতে যাই কিংবা আলোচনা করি,
তখন আমাদেরকে আসলে অনেকগুলো ডাইমেনশন চিন্তা করতে হয় যে এই যে তার সাথে যে আলোচনা করছে এটা কি বিএনপি হিসেবে করতেছি, মানে কে বড় বিএনপি কে ছোট বিএনপি, বা কিংবা হচ্ছে এই ডিসিশনটা আসলে কতটুকু পর্যায়ে না। কারণ হচ্ছে এই যে 5ই আগস্ট থেকে তাদের সাথে যে বিভিন্ন আলোচনার যে জায়গাগুলো, সেটি যখন আমি আবার পরবর্তীতে যখন তার সাথে আবার তাদের স্থায়ী কমিটির সদস্য বলেন এদের সাথে মিটিংয়ে যাই, তারা আবার বলে যে না এগুলো তো আমরা তো জানি না বা আমরা তো বলি না। তাহলে আচ্ছা, একটি দলের এই প্রস্তাবটা কি আপনাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল নাকি বিশেষ কোনো সংস্থা থেকে দেওয়া হয়েছিল? সরাসরি অভ্যুত্থানের নেতৃবৃন্দদের পক্ষ থেকে সরাসরি আর কাদেরকে দেওয়া হয়েছে? রহমানকে প্রথমেই তাকে প্রস্তাব দিয়েছে, প্রথমেই বিএনপিকে দেওয়া হয়েছে, পরবর্তী 5ই আগস্টের পরবর্তী অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলাপ আলোচনা তারা করেছে। মানে রেসপন্সটা কি করলো? যে সে তারা বলছে জনাব তিনি তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন যে না আমরা এই মুহূর্তে অংশগ্রহণ করব না, কিন্তু কেন করব না কি বিষয় সেই ব্যাখ্যাগুলো কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট না। তাহলে তারা ক্ষমতায় আসতে চায়। তাহলে আমার কথা হচ্ছে 5ই আগস্ট যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে আপনি জানেন যে একটি অভ্যুত্থান পরবর্তীতে দেশের সামগ্রিক যে অবস্থা থাকে সেই যে পরিস্থিতি থাকে সেই পরিস্থিতিতে যে নেতৃত্বের দেওয়ার মতন কেন পিছু হটলছে এই প্রশ্ন তো আমাদেরকে করতে হবে। এখন যদি আপনি মনে করেন যে না এখন একটা পরিস্থিতি খুব জটিল হচ্ছে, তাহলে এটা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা হচ্ছে ছাত্রনেত্রীরা এই পরিস্থিতিতে ট্যাকেল দেওক, এরপর পরিবেশ পরিস্থিতি তারা শান্ত করে দেওক, এরপর আমরা হচ্ছে সামগ্রিকভাবে হচ্ছে আমরা জায়গা থেকে এই জায়গাটিতে উত্তরটি নিব। একটা ছোট বিরতি পরে আমরা আসছি খুব শিগগির। দর্শক, একটা ছোট বিরতি, ফিরছি খুব শিগগির। আমন্ত্রণ আবারও 21 রাতে। আমরা আলোচনা করছি ছাত্র নেতাদের মতবিরোধ কোথায়। যারা ছাত্র জনতা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল সেই জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আলোচনায় নাসিরউদ্দিন নাসির, জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক, এবং রয়েছেন আরিফুল ইসলাম আদিব, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক। নাসির, যে কথাগুলো আরিফ বলছিলেন আসলে সত্যতা বা অন্য আর কি হয়েছে সেগুলো আপনারাই ভালো জানেন, সেই জায়গা থেকে আপনি কি বলবেন? আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে আমার সহযোদ্ধা আলোচক যেটি বলেছেন যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের পক্ষ থেকে আমাদের দলকে এরকম প্রস্তাবনা দেওয়া হয়েছে, সে বিষয়ে উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কোট করেছেন। এটি আমি ছাত্র সংগঠনের মানে নেতৃত্ব দানকারী সাধারণ সম্পাদক হিসাবে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিষয়ে বা উনি কি বলেছেন বা ওনাদেরকে আদৌ বলেছেন কিনা সে বিষয়ে কথা বলা আমার সমীচীন হবে না। কিন্তু আমি এর বিপরীতে যেটি বলতে চাই সেটি হচ্ছে এখনকার যে সরকার রয়েছে সেই সরকার, এটি তো একটি অন্তর্বর্তীকালীন সরকার। তো এই সরকার যখন গঠিত হচ্ছিল তখন তো এটি আমাদের এখনকার যে সাংবিধানিক যে স্ট্রাকচার সেখানে তো এই এখনকার যে সরকার রয়েছে এই সরকারের কোনো ধরনের ধারা বা অনুচ্ছেদ এটি সংবিধানের কোনো কিছুতেই ছিল না। তখন 5 তারিখ পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নিকট রেফারেন্স চাওয়া হয়েছিল যে কি ধরনের সরকার আসলে তৈরি করা যায়। তখন তো সুপ্রিম কোর্ট আপনি জানেন যে সেটি 106 অনুচ্ছেদ অনুসারে একটি অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা কিন্তু দিয়েছিল, এবং সেই আলাপ আলোচনা তো বাংলাদেশের ক্যান্টনমেন্টে হয়েছিল। আপনি জানেন ক্যান্টনমেন্টের মাধ্যমে আমাদের সেনাবাহিনীর প্রধান বিভিন্ন রাজনৈতিক দলগুলো ছিল। তো আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে 106 অনুচ্ছেদ অনুসারে যে সরকার গঠিত হচ্ছে সেটি কোনোভাবে জাতীয় সরকার কোনোভাবে হতে পারে না। এটি একটি অন্তর্বর্তীকালীন, একটি আপৎকালীন সময়ের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তো সেই সরকারে কিভাবে একটি রাজনৈতিক সংগঠনগুলো অংশগ্রহণ করা তো সাংবিধানিক বাধ্যকতা বিষয় ছিল, সেই জায়গা থেকে হয়তো বিএনপি সেই জায়গা থেকে হয়তো অংশগ্রহণ করেনি, এটি আমার হয়তো অনুমান। কিন্তু আমাদের দলের পক্ষ থেকে বা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছেন সেটি এটি আমার জানার বাহিরের বিষয় বলে আমি মনে করছি, বা ওনাকে কোট করা আমার কোনোভাবে সমীচীন হবে না। কিন্তু একই সাথে আমরা যেটি মনে করছি 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিকে এখানে আমাদের যে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল তাদের হচ্ছে সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছিল। সেটিতে আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দলও বলেছে, এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহুবার বলেছেন যে আমাদের এই সরকারের প্রতি সমর্থন রয়েছে, ব্যাপকভাবে সমর্থন রয়েছে। সুতরাং আজকে এই জায়গায় দাঁড়িয়ে যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 5 মাস পরে দাঁড়িয়ে তো
এই ধরনের আলাপ আলোচনা, এই ধরনের বিতর্ক সেটি কোনোভাবে গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। সেটি তো তখনই আলাপ আলোচনা শেষ হয়ে গেছে যে সরকারের কাঠামো কি হবে, সেটি কি অন্তর্বর্তীকালীন সরকার হবে নাকি জাতীয় সরকার হবে, সেটি তো তখনই নির্ধারণ হয়ে গেছে। আপনার বক্তব্য পরিপ্রেক্ষিতে সম্ভবত এই কথাই এসেছে যে প্রায়োরিটি তাদেরকে দেওয়া হচ্ছে বা সরকারে তারা রয়েছে, অংশীজনকে তো প্রথমেই অংশ করে নেওয়ার প্রস্তাবে আমি একটু ভাই ভাইয়ের বক্তব্য থেকে আমি জাস্ট একটা পয়েন্ট আমি সাথে আরেকটু বলি, এখানে যারা উপদেষ্টা হয়েছেন অথবা যারা সরকারি স্টেক হোল্ডার হিসেবে রয়েছেন তারা কেউ আমাদের দলের সাথে কোনোভাবে সম্পৃক্ত না। আমাদের দল যেটি চেয়েছে, আমার যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে যারা পেশিবাদের বিপক্ষে যারা আন্দোলন সংগ্রাম করেছে, যাদের নিরপেক্ষতা ছিল, যারা খুনি হাসিনার বিরুদ্ধে এক ধরনের আন্দোলন সংগ্রামে ছিল, ওই নিরপেক্ষ জায়গা থেকে আমাদের দল কিছু ব্যক্তির নাম সেই জায়গা থেকে আমি সেই জায়গা সব ব্যক্তির নাম তো সেটা হবে না, সেই সব ব্যক্তির সবগুলো তো আর উপদেষ্টা হিসেবে মনোনীত হয়নি, সেটি তো যারা স্টেক হোল্ডার তারা এটি নির্ধারণ করেছে। আরিফ, আমার একটা স্পেসিফিক কোশ্চেন আছে নাসিরের কথার পরিপ্রেক্ষিতে। যখন ভারত বিরোধী একটা ঐক্যের ডাক দেওয়া হলো, জাতীয় ঐক্যের, আমাদের প্রধান উপদেষ্টা আপনি যেটা বলছেন যে ছাত্র প্রতিনিধি ডেকেছেন, এবং সেই ছাত্র প্রতিনিধি আসলে আমরা কি ধরে নেব? ছাত্র প্রতিনিধি ছাত্র সমন্বয়কদের প্রতিনিধি, নাকি ছাত্র দল, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন আর যেসব সংগঠন রয়েছে, তখন তার পরবর্তীতে কিন্তু ছাত্র দল আরও 28টি সংগঠনের সঙ্গে মত বিনিময় করেছে। এইখানে কিন্তু আমরা একটা স্পষ্ট বিভাজন দেখেছি। এবং যে কমিশনগুলো গঠিত হয়েছে সেই কমিশনগুলোতে কিন্তু কোথাও কি ছাত্র দল বা ছাত্র ইউনিয়ন এই ধরনের কোনো সংগঠনের প্রতিনিধিত্ব আছে নাসির? না, কোনো সদস্য আছে কমিশনগুলোতে? না, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাহলে প্রতিনিধিরাই রয়েছে। এটি কেন আরিফ? না, আপনি যে কোশ্চেনটি করছেন এটির অ্যান্সার করব। পাশে আমি একটু বাইরের যে বক্তব্য দিয়েছে সেই মন্তব্য থেকে যদি আমি ধরি, তিনি বলছেন যে এটি একটি আপদকালীন সরকার। তাহলে বিএনপি কি আপদের সময় নেতৃত্বের জায়গা থেকে কি নিতে সে কি আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলেছি? না, আপনি বলছিলেন যে আপদ মানে একটা পরিস্থিতি ছিল আপদকালীন। আমি কিন্তু প্রথমেই বলেছি যে দেখেন 3রা আগস্ট শহীদ মিনারে যে ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়েছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, যে শেখ হাসিনার বিদায় এবং একই সাথে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই জায়গার থেকে আমরা কিন্তু বলেছি যে এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা শুধুমাত্র যে আওয়ামী লীগ যে সিস্টেম করে গেছে এই সিস্টেম তো আছে, এবং একই সাথে যে সংস্কারের জায়গা থেকে, সে সংস্কারের জায়গা থেকে আমরা মনে করি সামাজিক সংস্কার এবং একই সাথে একটি রাজনৈতিক সংস্কারও দরকার। রাজনৈতিক সংস্কার কি বলবো, রাজনৈতিক দলগুলো যারা এখানে বাংলাদেশে বিদ্যমান আছে সে দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা এবং একই সাথে তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মধ্যে কিন্তু এই সংস্কৃতিটা কিন্তু করতে হবে। কারণ তিনি বলছেন তিনি কিন্তু হোল যে বিএনপির যে ছাত্র সংগঠন, এটা সর্ববৃহৎ একটা ছাত্র সংগঠনের সে সভাপতিত্ব করেন এবং হচ্ছে যে প্রক্রিয়ার সাথে আছে সেই জায়গা থেকে কিন্তু আমি কিন্তু প্রথমে একটা বলেছিলাম যে আমরা যখন আলোচনাটা করি এটা আমাদের জন্য মাঝে মাঝে হচ্ছে একটু জটিলতা তৈরি হয়, যে আসলে আমি যখন মহাসচিব তাদের সাথে মিটিং করি কিংবা আরেকজনের সাথে, তাহলে আসলে এই সিদ্ধান্তটা আসলে কতটুকু পর্যন্ত বা এটা আসলে মানে কতটুকু বিএনপির মন্তব্য হিসেবে আমি ধরে নিব, একই কিন্তু সেই সংগঠনের সর্বোচ্চ জায়গা থেকে আমাদের দলের মহাসচিব বা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বক্তব্য দেন বা যে কথোপকথন সেটি আমরা ধরে নিচ্ছি এটাই দলের মন্তব্য বা দলের নির্দেশনা। এই বিষয়ে আমি একটু যদি জানতে চাই মানে টকশোতে জায়গা থেকে নাসির ভাইয়ের কাছ থেকে, সেটা হচ্ছে যে আপনাদের যখন একটা দলীয় যে অবস্থানটা যখন একটা গ্রহণ করা হয়, সেই গ্রহণ করার প্রক্রিয়াতে আপনাদের সর্বোচ্চ যে নেতৃত্ব থাকেন স্থায়ী কমিটির সদস্য, তারা বসে সিদ্ধান্তগুলো গ্রহণ করেন। বাট এই গ্রহণ করার পরবর্তীতে যারা আপনারা মাঠে এই জায়গা থেকে, যেহেতু আপনাদের বিভিন্ন উইংগুলোর প্রধান যারা আছেন তাদেরকে এই বিষয়গুলোকে আসলে ব্যাখ্যা করা হয় কি হয় না, তাহলে আমার মনে হয় যে 5ই আগস্টের আমি যে কোশ্চেনটা তুলেছি রাজনৈতিক দলের ভিতরে যে গণতান্ত্রিক ব্যবস্থা চর্চার সেই জায়গাটা কিন্তু একটি বিষয় আছে, তাহলে কিন্তু সে বলতে পারতেন যে আসলে প্রস্তাব দেওয়া হয়েছিল এবং কেন দেওয়া হয় না। আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন, মানে সেটা একটু স্পষ্ট করলে ভালো। এটা তো খুব স্পষ্ট, গণতান্ত্রিক চর্চা বলতে একটি দল সর্বোচ্চ সিদ্ধান্তটা যখন গ্রহণ করবে, দলের যে পজিশন বিভিন্ন রাজনৈতিক এবং পরিস্থিতি দেশের, সেই পজিশনটা সিদ্ধান্ত গ্রহণের পরে তার সর্বোচ্চ ফোরাম থেকেই সিদ্ধান্তটা গ্রহণ হবে।
বাট সিদ্ধান্ত গ্রহণটা হবে সর্বোচ্চ ফোরাম থেকে। বাট যখন এটা সিদ্ধান্ত হয়ে যাবে তখন তার প্রত্যেকটি সদস্যকেই সেই সিদ্ধান্ত কেন নিয়েছে, কোন প্রক্রিয়ায় নিয়েছে, কিংবা হচ্ছে কেন এটার পজিটিভ ইতিবাচক দিনে সেটা কিন্তু ব্যাখ্যা করা হয়, এবং তার প্রত্যেকে কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে কিন্তু এক ধরনের এলাই থাকে। ফলে এই যে আমি যে প্রশ্নটি তুলছি, যে আমি যখন হচ্ছে তাদের সাথে একটা ফোরামে, যেমন বিশেষ করে 5ই আগস্ট থেকে 10ই আগস্ট পর্যন্ত বেশ কয়েকটা ফোরামে ধরেন আমাদের মিটিং করতে হয়েছে তাদের সাথে আন্দোলনের অংশীজন হিসাবে, অন্যতম অংশীজন হিসাবে। ফলে যেটা হচ্ছে যে এই আগস্টের পরবর্তীতে যখন তাদের সাথে লিয়াজু কমিটির জায়গা থেকে যখন মিটিং করতে গেছি, তখন কিন্তু পূর্বের যে মিটিংয়ের যে ফলো আপ বা সেটি কিন্তু পরের যে যদি মেম্বার চেঞ্জ হয় মানে আলোচনার জন্য, সেখানে কিন্তু অবগত বা এক ধরনের যেহেতু এটা জায়গা বিএনপি থেকে। নীতির বিষয়টা সম্ভবত নাসিরের জন্য বলতে একটু বিব্রত করার অবস্থার মধ্যে পড়তে হয়। আমি যে প্রশ্ন করেছিলাম, জি জি ভাই, এই উত্তরটা কি হবে, যেটি প্রধান উপদেষ্টা আমি কিন্তু সেটি বলেছি যে না অন্য সংগঠন হিসেবে না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটিকে আপনি যখন কি শুধু একটি রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আপনি দেখতেছেন নাকি হিসেবে এই জায়গাটির মধ্য থেকে, যেহেতু অভ্যুত্থানটি 5ই আগস্টের অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থান সবার অংশগ্রহণ ছিল, কিন্তু নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দিয়েছে, এবং সে অভ্যুত্থান পরবর্তীতে সরকারের পক্ষ থেকে সরকার যখন বসতে চান কিংবা দেখা করতে চান, তখন কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনকে একটি ছাত্র সংগঠন হিসেবে না, সব ছাত্র সংগঠনের একটি প্রতিনিধি হিসাবেই কিন্তু সে ওখানে যান। সেখানে সে শুধু হয়তো তাদের সাথে সমন্বয়ের হয়তো একটা গ্যাপ থাকতে পারে। আপনি তো 5ই গত জুলাই থেকে আন্দোলন পর্যন্ত আপনি তো তাকে এক ধরনের জায়গা থেকে কিন্তু দিয়ে আসছেন। গণঅভ্যুত্থান সফলভাবে শেষ হওয়ার পরে সেটি শেষ হয়েছে, তাহলে সেটি শেষ হয়েছে, আপনাকে এটা মানতেই হবে, সেটি শেষ হয়েছে। তাদের না এই যে বাংলাদেশে এতগুলো ছাত্র সংগঠন রয়েছে, এতগুলো ছাত্র সংগঠন 5ই আগস্টের পূর্বে গণতান্ত্রিক আন্দোলন করেছে, তা আপনি কারো সাথে আলাপ আলোচনা করে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক করলেন বা বৈঠকের যে ফলাফল সেটা ইমপ্লিমেন্ট করলেন, সেটি তো বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনের সাথে আলাপ আলোচনা হয়নি। কিন্তু জুলাই এবং আগস্টে যখন ছাত্র আন্দোলন হচ্ছিল, তখন তো আমাদের প্রতিদিন আপনাদের সাথে মিটিং হতো, হোয়াটসঅ্যাপে গ্রুপ কল হতো, হাজার হাজার গ্রুপ কল হতো, এরপরে তো এইসব বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। সুতরাং আপনি কিভাবে বলছেন যে পুরো ছাত্রদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে? এটি কোনোভাবে আমরা মনে করছি না, বরং এটি কোনোভাবে আলাপ হতো না। আমি যেটা বলছি যে সমন্বয় হতে গ্যাপ থাকতে পারে তাদের ভিতরে, কিন্তু এখন যদি আপনি বলেন যে না এখন সে যাওয়া মানে আর আমার যাওয়া না, আমাকে আলাদা করে হচ্ছে আমার অংশগ্রহণ করতে হবে, জায়গা থেকে হবে, তখন হচ্ছে যে এটি হচ্ছে যে ধরেন একটি জটিল প্রক্রিয়ার এবং হচ্ছে একটা রাজনৈতিক বিভাজনের সূত্রপাত। আমি শেষ করছি, এটি শুধু আমাদের বক্তব্য নয়। এখন যদি আপনি বলেন যে একটি কমিশন তাহলে আমাকে করতে হবে যে 14টি কমিশন হয়েছে, তাহলে 14টি সংগঠন, বাংলাদেশের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো কতগুলো আছে? প্রায় তারাই তো মিটিং করছে 28টি, আরো এর বাহিরেও ছিল 40টি যদি আমি ন্যূনতম ধরি। আমাদের যেহেতু তখন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য করেছিলাম 7ই জানুয়ারির আগে, 16টি ছাত্র সংগঠন, ছাত্র দল, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশন সহ প্রায় 16টি দল। তাহলে এই যে ধরেন 14টি কমিশন যে আছে, সেই কমিশনে যদি আমি বলি, এখন যদি আমি বিভাজন করতে যাই, তাহলে ছাত্র দল থেকে কতজন আমাকে নিতে হবে? ছাত্র অধিকার পরিষদ বিভাজনের জায়গা থেকে এসে বলবে যে তাহলে আমার কতজন প্রতিনিধি? না, সেটা আলাপ আলোচনা করতে হবে। আপনি আলাপ আলোচনা করার ভয়ে আপনি যদি শুধুমাত্র আপনাদের আলোচনার ভয়ে বলি নাই, আমি বলছি যে আপনি যখন মানে সে কিন্তু তার ব্যাখ্যার কিন্তু একটি জায়গা থেকে ব্যাখ্যা করেছে যে সিচুয়েশন এবং আপদকালীন আপনি হচ্ছে তাকে নেতৃত্বের জন্য সামনে দিয়ে দিচ্ছেন পাওয়ার অফ অ্যাটর্নি একটা জায়গা থেকে। যখন আপদটা কেটে গেছে তখন আপনি নিজেকে আদার করে হচ্ছে আপনার স্টেক হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে সেটি বলবেন। এটি আসলে রাজনৈতিক পরিস্থিতি এবং বিভাজনটাকে বাড়িয়ে দেবে আমি মনে করি। আলোচনার জায়গায় গ্যাপ থাকতে পারে, সেই অভিযোগ সে করতে পারে যে আমাদের সাথে 5ই আগস্টের পূর্বে তাদের সাথে যেভাবে সমন্বয় হতো, যোগাযোগ হতো, এখন সেটি আমরা ঘাটতি দেখছি বা আমরা মনে করছি যে এই জায়গাটি সংশোধন করা হচ্ছে। আপনি যদি জায়গা থেকে সেরে ফুলে আপনি আপনার সাংগঠনিক স্ট্রাকচারের কাঠামোগত শক্তিশালী বা জায়গা থেকে যদি এখন আপনি যদি হচ্ছে আপনার বেশি দাবিদার করেন, তখন হচ্ছে উনি যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে 14টি সংস্কার কমিশন হয়েছে। উনি যেটি বলার জন্য বারবার চেষ্টা করছেন সেটি হচ্ছে যদি ছাত্রদল থেকে কয়জন নিই, অন্য ছাত্র সংগঠন থেকে কয়জন নিই, তাহলে বিভাজন হবে। সেই সমন্বয় ভয়ে উনি শুধুমাত্র একটি ছাত্র সংগঠন থেকে নিয়ে ওনারা সব আলাপ আলোচনা করে ফেলেছেন। সব পলিসির মধ্যে থেকে উনি ওনারা সব সিদ্ধান্ত নিয়ে না, এটি এখন একটি ছাত্র সংগঠন। আমরা যেটি বারবার বলছি সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5ই আগস্টের আগে সব
আলাপ আলোচনা একটি হাউজে হতো, সবার সাথে আলাপ আলোচনা করে আন্দোলনের রূপরেখা তৈরি হতো। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আপনি অবশ্যই এটি মানতে হবে, এটি আন্দোলনমুখী একটি রাজনৈতিক জোট, আন্দোলনমুখী একটি প্ল্যাটফর্ম থেকে এটি রাজনৈতিক ছাত্র সংগঠন রূপান্তর হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে পলিসি মেকিং, যেটি 14টি পলিসি মেকিং এর কথা বলা হচ্ছে, অন্য ছাত্র সংগঠনের সাথে অবশ্যই আলাপ আলোচনা দরকার রয়েছে। আলাপ আলোচনা করেই সমন্বয় করা দরকার ছিল। সাম্প্রতিক যে 31 ডিসেম্বর যে কর্মসূচি ছিল জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা সংবিধান কবর রচনা করতে চেয়েছেন এবং এটা কি বলে ঘোষণাপত্র সেই জায়গা থেকে কি আপনাদের কোনো আপত্তি ছিল? দেখুন, তাহলে আমরা একটু বলছি, সেটি হচ্ছে আমরা যেটি মনে করছি যে যেটি পুনরায় বলছি সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের একটি রেফারেন্সের মাধ্যমে গঠিত হয়েছিল। আমরা যখন 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান করেছিলাম তখন আমাদের একমাত্র টার্গেট ছিল যে প্যাসিভ রেজিমের পতন, কিন্তু তখন আমাদের কোনো আলাপ আলোচনা ছিল না সংবিধান বাতিল করতে হবে অথবা বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে। আমরা এখনকার জায়গায় দাঁড়িয়ে আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি শ্রেণী নিজস্ব জনতুষ্টি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এরকম বিপ্লবী ঘোষণাপত্র তারা দিচ্ছে, এবং এই যে গণ অভ্যুত্থানকে বিপ্লব বলে চালিয়ে দেওয়ার যে অপচেষ্টা চলছে সেটি হচ্ছে মূল সংকট। এবং একই সাথে আমরা মনে করছি যে বিপ্লবের সুনির্দিষ্ট এজেন্ডা বা কাঠামো থাকে, সেই এজেন্ডাকে বাস্তবায়ন করতে হলে একটি কাঠামোগত জায়গায় আলাপ আলোচনা করতে হবে। যদি এই কাঠামোগত জায়গা থেকে আপনি বের হয়ে যান তাহলে এটি অন্তর্ঘাতমূলক একটি সিদ্ধান্ত হবে। এবং একই সাথে আপনি দেখেছেন যে বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে নানা নাটকীয়তা হয়েছে, তারা কোনো স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা না করে তারা নিজেদের সিদ্ধান্তে তারা এরকম ঘোষণাপত্র করতে চেয়েছিল। পরক্ষণে অনেক নাটকীয়তার পরে তারা একটি শহীদ মিনারে একটি প্রোগ্রাম করেছে। সেই প্রোগ্রামটি ছিল একটি জাতিকে বিভাজিত করার সম্পূর্ণরূপে এক ধরনের চেষ্টা হয়েছিল। সেখানে কিরকম প্লে কার্ড দেওয়া হয়েছিল আমি আপনাকে 2-1টা প্লে কার্ড পড়ে শোনাচ্ছি। সেখানে লেখা ছিল যে বোট করে যারা লুটপাটে ব্যস্ত তারা, অথবা অনেকটা বলছে কাদের এবং মির্জা ভাই ভাই, তারপর আপদের সীমা নাই, এরকম করে জাতিকে বিভাজন করার প্লে কার্ড সেখানে লিপিবদ্ধ ছিল। আমি আপনাকে চাইলে এখনো দেখাইতে পারবো। সেটি লেখানো হয়েছিল কাদের মির্জা ভাই ভাই, বাংলাদেশে শান্তি নাই, ভোটে যারা ব্যস্ত, লুটপাটে ব্যস্ত তারা। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল, বিশেষ করে 14, 18 এবং 24 সালে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। একটি ভুয়া নির্বাচনের মাধ্যমে প্রতিটি এই খুনি হাসিনা সরকার বাংলাদেশের আমি শেষ করে 1 মিনিটের ম্যান্ডেট নিয়েছিল, এবং বাংলাদেশে যদি ঠিক নির্বাচন হতো তাহলে জুলাই আগস্টে এতগুলো মানুষ নির্বিচারে গুলিবর্ষণে হত্যাকাণ্ডের শিকার হতো না। আমরা যতবারই বিএনপির পক্ষ থেকে ভোটের কথা বলা হতো তখন খুনি হাসিনা বলতো যে ভোট দিলে কি বিএনপির হাতে ক্ষমতা চলে যাবে। এখনো পর্যন্ত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা যতবারই বলি যে দ্রুত নির্বাচন দিতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, তখন অন্তর্বর্তীকালীন সরকার এসে বলে যে খালি ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে। না, আমি শেষ করি প্লিজ। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার বলে যে শুধু ভোট দেওয়ার জন্য কি এতগুলো মানুষ মৃত্যুবরণ করলো? হ্যাঁ, ভোটের ব্যবস্থা ছিল না বলে এতগুলো মানুষ মৃত্যুবরণ করেছিল। তাহলে কি উপদেষ্টা হওয়ার জন্য, শুধুমাত্র উপদেষ্টা হওয়ার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে? একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে। যদি 14, 18, 24-এ গণতান্ত্রিক সরকার থাকতো তাহলে খুনি হাসিনা সরকার এতগুলো মানুষকে গুলি করে হত্যা করতে পারতো না। যদি জনগণের ভয় থাকতো, আগামী নির্বাচনের ভয় থাকতো, তাহলে কোনোভাবে দিনে দুপুরে প্রকাশ্যে এতগুলো মানুষকে খুন করতে পারতো না। সুতরাং সমস্ত সংকটের মূল ছিল একটি জনগণের সরকার অনুপস্থিত। আমরা জানি নিশ্চয়ই আরিফের প্রতিক্রিয়া কি, এবং আমরা দেখছি যে সংবিধান এবং ঘোষণাপত্র ইস্যুতে আমরা কিন্তু অনেক আগে গত 22শে অক্টোবর বা থেকেই আমরা কিন্তু শহীদ মিনার থেকে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলন এবং নাগরিক থেকে বলা হয়েছিল যে অল পার্টিস কাউন্সিল করার জন্য, এবং বলা হয়েছিল যে অল পার্টিস কাউন্সিলই সিদ্ধান্ত নেবে কিভাবে সেকেন্ড রিপাবলিক কিংবা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র কি হবে। কিন্তু আমরা সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সেরকম সদিচ্ছা বলেন কিংবা হচ্ছে এবং সরকারের জায়গা থেকে কিন্তু
সেই উদ্যোগটা কিন্তু আমরা দেখিনি। না, যদি একই প্রশ্ন সাথে তাহলে- কিন্তু তাহলে তারা কারো যদি ঐক্যমত মানে কি বলে এটা সংহতি না পান, তাহলে আপনারা কেন একভাবে নিলেন? না তাদের যখন অল পার্টিস কাউন্সিলের মাধ্যমে তো এই সিদ্ধান্তটা আসলে এই যে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেকেন্ড রিপাবলিক সেই জায়গাটি সেখানে মানে কি করা উচিত সেই জায়গাটি কিন্তু নেওয়া হচ্ছে। তার মানে তারা সেই জিনিসটিতে কি অংশগ্রহণ করতে চায়নি, কেন চায়নি সেটির কিন্তু প্রশ্ন রয়ে যায়। এক, দ্বিতীয় তিনি বলছেন যে 14, 18 এবং 24-এর যে ইলেকশন, এই 3টি ইলেকশনে মানুষ ভোট দিতে পারেনি দেখেই কিন্তু এই ফ্যাসিবাদী ব্যবস্থা আস্তে আস্তে মানে একেবারে শক্ত করে গেড়ে বসে। তাহলে আমাদের থেকেও তো একটা দাবি ছিল যে গত 3টি ইলেকশনকে অবৈধ ঘোষণা করা এবং এই অবৈধ ইলেকশন করার ফলে আওয়ামী লীগকে তাদের বিচারের মাধ্যমে, সঠিক তদন্তের মাধ্যমে পরবর্তী ইলেকশন এবং তাদের যে রাজনৈতিক কার্যক্রম সে রাজনৈতিক স্থগিত। কিন্তু না, আমরা দেখেছি তাদের সেখানে নানা ধরনের একটু পরিবর্তন করে যে আওয়ামী লীগ যে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদেরকে রিজেক্ট করুক কিংবা হচ্ছে জায়গার থেকে, তাহলে যেই দলটি 3 বছর ধরে 3টি অবৈধ নির্বাচনে শুধু মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেনি বরং যারা আন্দোলন করেছে তাদেরকে হত্যা করেছে, সেই বিচারটা আপনি দ্রুত না করে তাদেরকে আবার হচ্ছে আপনি নিয়ে নির্বাচনের এক ধরনের ইতিবাচক মনোভাব দেখানো, সেটি কিন্তু মূলত হচ্ছে ফ্যাসিবাদের প্রতি এক ধরনের এক। দ্বিতীয়ত আমি যে কি বলবো, কোন ইতিবাচক ব্যবস্থা নেওয়া হয়নি, বরং আমি একটি পয়েন্ট নাসির ভাই ইন্টারাপ্ট করা যাবে না প্লিজ, আপনার সময় কিন্তু আমি ইন্টারাপ্ট করি না, এটা কিন্তু ন্যূনতম কার্টেসি। না আপনি ভুল বলছেন তো। না ভুল না, আপনি ভুল বলে শুনতে হবে। আপনি আমাদের দলের পক্ষ থেকে কোনো সহানুভূতি দেখা হয়নি, আমাদের দলের পক্ষ থেকে প্রক্রিয়াগত কথা বলা হচ্ছে। আরিফের বক্তব্য শেষ হবে, আমি আপনার কাছে আসবো, যদি সময় একেবারে ইন্টারাপ্ট করলে আমি একটু ছোট করে আমাদের হাতে সময় নেই একেবারে। এক, দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে 7ই জানুয়ারির আগে বিএনপি নেতাদের যুগপৎ আন্দোলনে যে লড়াই হচ্ছে, সেই লড়াইতে আমরা দেখেছি মানে প্রায় 28 জন শহীদ হয়েছিলেন, একজন সাংবাদিক সহ। মানে পূর্বের না, মানে লাস্ট যখন এক দফার বা বিএনপি যে দাবিগুলো দিয়েছিল 28 জুলাই বা 28 অক্টোবরের পর থেকে 28 অক্টোবর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত একজন সাংবাদিক সহ 28 জন বিএনপি এবং অন্যান্য কিছু রাজনৈতিক দলের জীবন দিয়েছেন। কিন্তু অভ্যুত্থানের পরবর্তী এটি সবচেয়ে বেশি দুঃখজনক যে 5ই আগস্টের পরে গত 5 মাসে আমরা যে নিউজ তথ্যগুলো দেখি যে শুধুমাত্র দলীয় অন্তঃকন্দলে তাদের প্রায় 22 জনের অধিক শহীদ হয়েছে। না 22 জন না, এটা আপনি ভুল বলছেন, হয়তো ধরেন একটু কম বেশি হতে পারে। তাহলে এই যে ধরেন হচ্ছে আপনার যে দলীয় অন্তর্কন্দলে যদি তার যদি হচ্ছে মৃত্যুবরণ করতে হয়, নিজ দলের কর্মীদের খাতে যদি মৃত্যুবরণ করতে হয়, তাহলে এটি তো আসলে ধরেন আপনি যেখানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনার 22 জন শহীদ হয়েছে, আর এরপরে হচ্ছে আপনার ফ্যাসিবাদের শুধু উপরের জায়গাটা থেকে সরে গেছে, বাকি যে সংস্কারগুলো আছে সেই জায়গা থেকে পরবর্তীতে আপনার কিন্তু আবার হচ্ছে এই দলীয় অন্তর্কন্দলে হচ্ছে যখন নিহত হয়, তখন কিন্তু এই জায়গাটিগুলো কিন্তু আপনার প্রশ্নের জায়গায় কিন্তু চলে আসে। তা আমি মনে করব যে অবশ্যই যে আওয়ামী লীগ 2000 অধিক মানুষকে শহীদ করেছে শুধু জুলাই আগস্টে না, 2009 সালে বিডিআর বিদ্রোহ, 2013 সালের 5ই মে শাপলা এবং এর ধারাবাহিকভাবে 700 অধিক গুম, 3000 অধিক বিচার হত্যা, সেই হত্যার দায়ে অবশ্যই আওয়ামী লীগের দলীয় বিচার করতে হবে, দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে এবং একই সাথে আওয়ামী লীগের যারা এই সিদ্ধান্তের প্রতি অটল থেকে এই গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটি হচ্ছে বাংলাদেশের জনগণ বা এই অভ্যুত্থানের প্রথম ম্যান্ডেট। সেই ম্যান্ডেটকে আমরা মনে করি যে লক্ষ্য রেখে এইটাই হচ্ছে এক মুহূর্তে জনগণের আকাঙ্ক্ষা এবং একই সাথে সরকারের জায়গা থেকে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য নির্বাচনের দিকে আপনি মনে করছেন আরিফ, কিন্তু এই অভ্যুত্থানের অন্যতম অংশীদার ছাত্র দলের পক্ষ থেকে নাসিরের মানে তাদের প্রতিক্রিয়াটি বা তাদের মানসিকতা কি, আমরা দুই একটা বিষয় আমি একটু যেটি বলতে চাই সেটি হচ্ছে উনি বারবার যেটি বলছেন সেটি হচ্ছে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আওয়ামী লীগকে পরবর্তী নির্বাচনে বাদ রাখা, এটি বারবার উনি বিএনপির উপর চাপিয়ে দিচ্ছে। এটি খুবই দুঃখজনক। বিএনপি গত 15.5 বছর ধরে বিরোধী দলে ছিল, এখনো আমরা বিরোধী দলে রয়েছি, এটি মনে হয় ওনারা বুঝতে ব্যর্থ হচ্ছেন। আর দ্বিতীয় হচ্ছে এখনকার নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দুইটি এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের সব থেকে বড় স্টেক হোল্ডার। আপনারা বিচার করুন, বিচার দ্রুত নিশ্চিত করুন, আমাদের দিক থেকে কোনো বাধা নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা শুধুমাত্র ঢাকাতে একটি মামলা করেছে এবং সেই মামলাতে 400 জনকে আসামি করা হয়েছে। এই মামলার ভবিষ্যৎ নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি। এবং সর্বশেষ আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে গণ অভ্যুত্থানের ঠিক 5 মাস পরবর্তী সময়ে এসে আপনি বিপ্লবের
যে ঘোষণাপত্র যদি জারি করেন বা এটা বিপ্লবের 5 মাস পরে না, এটা কিন্তু আমরা 2 মাস আগে আহ্বান জানিয়েছি রাজনৈতিক দলগুলো যে অল পার্টিস কাউন্সিল একটি নির্দিষ্ট শ্রেণীকে প্লিজ আমি একটু বলি, একটি নির্দিষ্ট শ্রেণীকে জনতুষ্টি হবে এবং একটি নির্দিষ্ট শ্রেণীকে অনেক বেশি ক্রেডিট দেওয়া হবে এবং নিজস্ব জনতুষ্টিমূলক রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন হবে। এটি এর বাইরে আর কোনো কিছু হবে না এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেশে এবং আন্তর্জাতিক মহলে একটি বিতর্কিত করার জন্য এখনকার যারা এই যে 5 মাসের মাথায় যে বিপ্লবী ঘোষণাপত্র দেওয়া হচ্ছে সেটি এই সরকারকে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করবে বলে আমাদের মনে হচ্ছে। 30 সেকেন্ড করে দুজনকে সময় একেবারে স্পেসিফিক, যখন অন্য কথা বলতে গেলে আর সময় পাওয়া যাবে না। আসলে নির্বাচন ইস্যুতে তো নিশ্চয়ই মতবিরোধ রয়েছে, মতভেদ রয়েছে। জাতীয় নাগরিক কমিটি কতদিনের মধ্যে নির্বাচন চায়? জাতীয় নাগরিক কমিটিতে এই মুহূর্তে রাজনৈতিক দল না। আমরা বলেছি যে আমরা রাজনৈতিক দল থাকলে আপনি সে নির্বাচন কিন্তু তার আমরা বলেছি আমাদের লাইন খুব স্পষ্ট, অবশ্যই শহীদ পরিবারদের পুনর্বাসন, বিচার সংস্কার এবং একই সাথে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যে যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলোকে তাদেরকে দ্রুতভাবে এগিয়ে নিতে হবে। এটি আমাদের অবস্থান। আমরা আমাদের দলের পক্ষ থেকে বারবার যেটি বলা হচ্ছে সংস্কার, নির্বাচন এটি চলমান রেখে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই জন্যই করতে হবে যে গত 15.5 বছর ধরে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল সেই প্যাসিবাদের অন্যতম কারণ ছিল একটি জনগণের সরকার ছিল না। সুতরাং একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলে বাংলাদেশে এখন যত যাবতীয় সমস্যা সেই সমস্যাগুলো জনগণই ঠিক করে দিবে তাদের প্রতিনিধির মাধ্যমে। সুতরাং একটি জনগণের সরকার অবশ্যই দরকার রয়েছে বলে আমরা মনে করছি। কাছেই একই একটা কমন প্রশ্ন যে গণ অভ্যুত্থানের স্পিরিটকে যদি ধরে রাখতে হয় তাহলে ঐক্যমত তো ছাড়া কি বিকল্প আর কিছু আছে? হ্যাঁ কি না? অবশ্যই ঐক্যমতের প্রয়োজন আছে। জাতীয় অবশ্যই ঐক্যমতের দরকার রয়েছে এবং এই ঐক্যমতের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় বদ্ধপরিকর রয়েছে। কিন্তু আমার পাশে যারা বসে রয়েছে তারা শুধু এক কেন্দ্রিক চিন্তা করছে, এই জন্য ঐক্য বিনষ্ট হচ্ছে। না, এই যে এক কেন্দ্রিক, আমি তো বলেছি যে অভ্যুত্থান পরে ঠিক আছে, আমরা নিশ্চয়ই আলোচনা কন্টিনিউ করব ভবিষ্যতেও। অনেক ধন্যবাদ আরিফুল ইসলাম আদিব, ধন্যবাদ নাসিরুদ্দিন নাসির। আপনাকে দর্শক শেষ করছি। মতবিরোধ স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে, প্রকট থেকে প্রকটতর হচ্ছে। আমরা জানি না যে সামনের দিনগুলোতে আমাদের জন্য কি অপেক্ষা করছে, তবে যেটাই হোক রাজনৈতিক ঐকমত্য ছাড়া আগামী দিনে সম্ভবত বিকল্পের কিছু নেই। সেটি কীভাবে আসবে, কীভাবে হবে, সেটি রাজনৈতিক দলগুলো এবং জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা সবাই মিলেই ঠিক করবে। আমরা সাধারণ মানুষ শুধু জানি যে ঐকমত্য, এর বাইরে আর কিছু দেখতে চাই না। শুভরাত্রি, আল্লাহ হাফিজ।